আমরা রেকর্ডিংটা অন করলাম। আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করছি। তোমরা কি লাস্ট ক্লাসের ভিডিওটা পাইছিলা, দেখছিলা? জি। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা আমরা আমি আশা করছি তোমরা টেবিল চেয়ারে বসছো এবং কাগজ কলম নিয়ে বসছো। ওকে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ মূলত বলা যায় যে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আইসিটির একবারে কোর আইসিটিতে ঢুকছি। অর্থাৎ এতদিন আমরা যে ক্লাসগুলো নিছি একেবারে বেসিক লেভেলের ক্লাস ছিল, যেগুলো ছিল কম্পিউটার কি ফার্স্ট ক্লাসে, দেন সেকেন্ড ক্লাসে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার প্রকারভেদ পড়ছিলাম, দেন থার্ড ক্লাসে আমরা মোস্ট প্রবাবলি ওয়ার্ড পড়ছিলাম, ফোর্থ ক্লাসে হচ্ছে এক্সেল, ফিফথ ক্লাসে পাওয়ার পয়েন্ট, অর্থাৎ যেগুলো একবার বেসিক লেভেল ছিল। সো আজকের ক্লাসের মধ্য দিয়ে মূলত আইসিটির যাত্রাটা শুরু হবে, আর কোর আইসিটিটা পার্টটা শুরু হবে। ওকে, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আজকের ক্লাসটা একটু লং হইতে পারে, একেবারে মনোযোগ দিয়ে ক্লাস করবা, আর যেগুলো আমি বলবো যে লিখে রাখো বা ইম্পর্টেন্ট এগুলো একটু লিখে রাখবা। ওকে, সো আজকের অধ্যায়টার নাম হচ্ছে, খুব সম্ভবত আজকে ষষ্ঠ অধ্যায় আমরা শুরু করছি। অধ্যায়টার নাম হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ওকে, একেবারে আমাদের ব্যক্তি জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসটা। ওকে, প্রথমেই যদি প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইনফরমেশন সিকিউরিটি, অর্থাৎ তথ্য নিরাপত্তা কি? একেবারে প্রথম প্রশ্ন, তথ্য নিরাপত্তা কি? তথ্য নিরাপত্তা হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা ব্যবস্থা যার মাধ্যমে আমরা তথ্যকে সংরক্ষণ, আদান প্রদান এবং তথ্য কারা ব্যবহার করতে পারবে অথবা তথ্যকে অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করাকে বোঝায়। হ্যাঁ, তথ্য নিরাপত্তা বলতে তাহলে কি বোঝাচ্ছি? যে যাতে আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস না হয়। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি, অর্থাৎ তথ্য আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস থেকে বা আমার তথ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, এটাকে আমরা বলতেছি তথ্য নিরাপত্তা। তাহলে এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা তথ্যকে সিকিউর করতে পারি, অথবা বলতে পারি যে প্রসেসের মাধ্যমে আমরা তথ্যকে হ্যাক বা চুরি হওয়া থেকে রক্ষা করতে পারি। এই সিস্টেমটা বা প্রসেসটাকে বলতেছি ইনফরমেশন সিকিউরিটি। তথ্য নিরাপত্তাটা কি বোঝা গেল? হুম। ওকে, তথ্য নিরাপত্তার মূল লক্ষ্য কি? আসলে গোপনীয়তা, ওই যে বললাম, যাতে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই যাতে তথ্য ব্যবহার বা দেখতে পারে, এবং তথ্যের অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা, অর্থাৎ যাতে অনুমোদিত ব্যবহারকারীরা যে কোনো সময় আমার তথ্য দেখতে পারে, এবং ইন্টিগ্রিটি, অর্থাৎ তথ্যকে সঠিক রাখা এবং সম্পূর্ণ রাখা এবং বিশ্বাসযোগ্য রাখা। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি তথ্য নিরাপত্তার যে লক্ষ্য। এটা ছোট 3 মার্কের বা 2 মার্কের জন্য আসতে পারে। তথ্য নিরাপত্তা কি, তথ্য নিরাপত্তার মূল লক্ষ্যগুলো কি, তথ্য নিরাপত্তার গুরুত্ব কি, এটা আসলে বোঝানোর কিছু নেই। জানো যে কেন তথ্য সিকিউর করা ইম্পর্টেন্স, কারণ যাতে তথ্য ফাঁস না হয়ে যায়, যাতে চুরি না হয়, বা প্রতিষ্ঠানের সুনাম যাতে রক্ষা করতে পারি, আইন যাতে মেনে চলা যায়। হ্যাঁ, তথ্য নিরাপত্তার কিছু সাধারণ কিছু হুমকি, হ্যাঁ, কি কি কারণে তথ্য আসলে নিরাপদ থাকে না। ম্যালওয়্যার, ম্যালওয়্যার বলতে বোঝাচ্ছি, ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর, এটা একটা ইংলিশ টার্ম, ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর মেলিসিয়াস সফটওয়্যার, অর্থাৎ ক্ষতিকারক সফটওয়্যারকে আমরা বলতেছি ম্যালওয়্যার। যদি 1 মার্কের প্রশ্ন আসে ম্যালওয়্যার কি, ম্যালওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক সফটওয়্যার, উদাহরণ ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, হ্যাঁ, র্যানসমওয়্যার, এগুলা। ফিশিং কি? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা আসলে আমরা মানে পরবর্তীতেও পড়বো এটা নিয়ে বিস্তারিত, একেবারে খুব ইম্পর্টেন্ট। ফিশিং কি? হ্যাঁ, ফিশিং মানে কি মাছ ধরা? না, ওয়ান কাইন্ড অফ ওই থিম থেকে আসলে ফিশিং আসছে। ফিশিং মানে মাছ ধরা। আর কেউ যদি তোমাকে ধরে ফেলে, হ্যাঁ, হ্যাকাররা তোমার প্রতারণার মাধ্যমে ধরে ফেললো, এটাকেও আমরা বলতেছি ফিশিং। অর্থাৎ হ্যাকাররা কি করলো, তোমাকে ফেসবুকে, তোমরা কি আমার কথা শুনতেছ? হ্যাঁ স্যার। ফিশিং মানে কি দেখো, ফিশিং হচ্ছে হ্যাকাররা একটা লিঙ্ক বানাইলো, হ্যাঁ, লিঙ্ক বানায় তোমার ফেসবুকে লিঙ্কটা দিল আর মেসেজ দিল যে আপনি 1 লক্ষ টাকা পাইছেন, দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন। তো তুমি কি করছা, ওইটা ছিল, ওই লিঙ্কটা ছিল একটা বড়শির আধারের মতো। তুমি যদি ওই আধার খাও, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করো, তাহলে কি হবে, সে তোমার সকল তথ্য নিয়ে চলে গেল। সেম বড়শিতে আধার খাওয়া মানে কি, তোমাকে সে উঠায় ফেললো। এটাকে আমরা বলতেছি ফিশিং। হুম,
অর্থাৎ প্রতারণামূলক ইমেল বা মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, আনঅথরাইজ অ্যাক্সেস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে আসলে এগুলা কিন্তু সবগুলো নিয়ে আমাদের আরো বিস্তারিত কথা আছে। হ্যাঁ, আমি একেবারে বেসিক কথা বলছি। ফিশিংটা কি? ওকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে বিস্তারিত অনেক কথাবার্তা আছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এই যে মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজে লাগিয়ে তথ্য বের করে নেওয়া। এটার অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, এটা এক মার্কের প্রশ্ন আসতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে ওই যে অনেকটা বলতে পারো যে বিকাশে বললো না যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনি একটা কোড পাঠানো হয়েছে, অ্যাকাউন্ট বাঁচাতে চাইলে এই কোডটা দেন। হ্যাঁ, এই যে এটাও কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আওতায় পড়ছে। ওইটাকে যদি আমরা বলতেছি ভিশিং, অর্থাৎ হ্যাঁ ভয়েস ওভার ফিশিং, অর্থাৎ কলের মাধ্যমে তোমাকে তারা ধরে ফেললো। হ্যাঁ, এটাও কিন্তু একটা কি, তাহলে বিকাশ থেকে এই যে এখানে উদাহরণ দেওয়া আছে কাস্টমার সেজে পাসওয়ার্ড চাওয়া, এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, ডেটা লস অনেক কারণে হয়। ডস অ্যাটাক, ডস অ্যাটাক সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরেই পড়তেছি। এই যে ডিনায়াল অফ সার্ভিসটা কি, এটাও খুব ইম্পর্টেন্ট আজকের টপিক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো ইকো হচ্ছে কেন? ইকো হচ্ছে কেন? তোমাদের অডিওটা অফ করে দাও। তোমাদের অডিওটা অফ করে দাও। হ্যাঁ, যখন প্রশ্ন করবা তখন হচ্ছে অডিওটা অন করে প্রশ্ন করবা। তোমরা কিন্তু না বুঝলে আমাকে সাথে সাথে থামায়া দিবা। আমার কথা কি বুঝতেছ? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতেছি। না বুঝলে সাথে সাথে না থামায়া বুঝলে দিবা সাথে এক, সাথে থামিয়ে আচ্ছা দিবা অফ এক। করে দাও। আচ্ছা, অডিও অফ করে দাও। ওকে। আর সেকেন্ডলি কথা হচ্ছে আমি যেগুলো পড়াচ্ছি সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে স্যার এটা কি পড়াচ্ছে, এটা খুব একটা মনোযোগ না দিলেও হয়তো বা হবে, নট অ্যাকচুয়ালি। যেগুলো পড়াচ্ছি পরীক্ষার জন্য ইচ অ্যান্ড এভরিথিং ইম্পর্টেন্ট। ওকে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি আমরা বলছিলাম। আমি এই ফিশিং কি, আমি এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ফিশিং কি। হ্যাঁ, এরপর আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি এটা একটা বলছি। ডস অ্যাটাক আর ডস অ্যাটাক এটা আমি সামনে গেলে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। এটা অ্যাকচুয়ালি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা কি একটু বলি। এটা 10 এর আইসিটি বইতে আছে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে বোঝাচ্ছি তোমরা দুইজন কথা বলতেছো বা আমি আর তুমি কথা বলতেছি, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু মাঝখান থেকে একটা হ্যাকার যদি আড়ি পেতে থাকে, অর্থাৎ বিষয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা বাস্তব উদাহরণ দিই যে আমি মেশিন দ্বারা জমিতে পানি দিচ্ছি। হ্যাঁ, ও দূরের একটা জমিতে, মাঝখান থেকে কেউ জমির আইল যেটাকে বলি কেটে পানিটা চুরি করে নিয়ে যাচ্ছে মাঝখান থেকে। এটাকে আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা বাস্তব উদাহরণ বলতে পারি, যে আমরা দুই পক্ষ কথা বলতেছে, মাঝখান থেকে হ্যাকার ডেটা চ্যানেলের মাঝখান থেকে আমাদের ভয়েসটা বা ডেটাটা চুরি করে নিয়ে যাচ্ছে। কথা কি বুঝতেছো? ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আমি যখন রেসপন্স করতে আমি বলি, যখন রেসপন্স করতে বলি, ওকে তখন অডিও অন করে ওকে, রেসপন্স তখন করো। অডিও বুঝছো অন ম্যান করে ইন দ্য রেসপন্স মিডল করো। অ্যাটাক কি? বুঝছো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি? হ্যাঁ। ওকে, সো আমরা ওকে, একটু তাহলে অফ সো করে আমরা দিই একটু আবার তাহলে অডিওটা। অফ করে দিই আবার অডিওটা। এবার আসি তথ্য নিরাপত্তা নিশ্চিত করার উপায় কি। হ্যাঁ, এটা একেবারে খুবই ইম্পর্টেন্ট একটা থিং, আমাদের সবারই জানা উচিত। হর হামাসে আমি কলেজের স্টুডেন্ট থেকে এই সমস্যাটা শুনি যে স্যার আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমার আইডিটা হ্যাক হয়েছে, বা আমার আইডি দিয়ে হয়তো অন্য কেউ হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলছে, হ্যাঁ, বা আমাকে এই আননোন নাম্বার থেকে কল দিচ্ছে। সো আমাদের কি করা উচিত অ্যাকচুয়ালি, এই যে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করা উচিত যেই কোনো প্ল্যাটফর্মের জন্য। বিকাশের জন্য হোক, নগদের জন্য হোক, বিকাশের পাসওয়ার্ডগুলো আমরা কি করি 1 2 3 4 দিই বা 1 2 3 4 5 দিই। হ্যাঁ, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হোক, ইচ অ্যান্ড এভরি পাসওয়ার্ড আমাদের শক্তিশালী করা উচিত, তথ্য নিরাপত্তা নিশ্চিত করার উপায়। এরপর তথ্য এনক্রিপশন করা উচিত। এনক্রিপশন করা মানে কি, খুবই ইম্পর্টেন্ট একটা থিং আজকের অধ্যায়ে। আজকের অধ্যায়টার নাম কি দেখো, তথ্য নিরাপত্তা না নাকি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কি, খুব ইম্পর্টেন্ট। আমরা প্রাইভেসি কি সিকিউরিটি কি এটা সম্পর্কেও জানবো, অধ্যায়টার নাম সম্পর্কেও জানবো। প্রাইভেসি সিকিউরিটির মধ্যে পার্থক্য পরীক্ষা আসতে পারে। যাই হোক, আমরা যে ইম্পর্টেন্ট থিংটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেটা বা তথ্য এনক্রিপশন কি, মোস্ট ইম্পর্টেন্ট থিং, মনোযোগ দাও। তথ্য এনক্রিপশন মানে হচ্ছে, এনক্রিপশন মানে একটা প্রসেস, অর্থাৎ মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, চলো আমি একটু নোটপ্যাডটা অন করছি।
আমার পিসিটা অ্যাকচুয়ালি অনেক স্লো, দ্যাটস ওয়াই আমি একটু ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। ওকে, এভাবেই দেখাচ্ছি। আমরা পড়তেছি ডেটা এনক্রিপশন কি। আচ্ছা, তার আগে আমি তোমার স্ক্রিন দেখতে পারতেছো, আই হোপ সো। স্ক্রিন কি দেখতেছো? হ্যাঁ দেখতে ওকে, পারতেছি। মনে করো তুমি ওকে, মনে করো ক্লাসে তুমি একটা ডেটা পাঠাইলা, কাগজে লিখে তুমি পাঠাইলা যে আজকে টিফিনে পালাবো। কাগজে লিখে এক বান্ধবী আরেক বান্ধবীর কাছে এটা লিখে পাঠাইলা। এখন মাঝখান থেকে যদি স্যার এই কাগজটা পেয়ে যায়, মারতে লাগছো আর সামনে পড়ে গেছে, হ্যাঁ ও পড়ে আর যায়নি, তাহলে কিন্তু স্যারে ইজিলি এই তথ্যটা দেখতে পারবে, তখন স্যার তোমাকে মারবে। কিন্তু তুমি এই তথ্যটা যদি এনক্রিপশন করে পাঠাইতা, তাহলে কিভাবে হইতো? দেখো, আজকে আমি প্রতিটা শব্দের পরের অক্ষর দিয়ে এই তথ্যটা রিপ্লেস করে দিচ্ছি। এর জায়গায় বি দিলাম, জের পরে কি কে, কের পরে কি এল, এর পরে এফ। তাহলে আজকে এই শব্দটাকে আমি কি করছি? এনক্রিপ্ট করে ফেলছি। কেমনে এনক্রিপ্ট করছি? প্রতিটা ক্যারেক্টারের পরবর্তী শব্দ দ্বারা আমি রিপ্লেস করে দিছি। এরপরে কি বি, জের পরে কি কে, কের পরে কি এল, এর পরে কি এফ। তাহলে আজকেটাকে আমি এনক্রিপ্ট করে বি কে এল এফ করে ফেলছি। এরপর টিফিন, ইউ, আইর পরে কি জে এফ, জি, জে ও এফ, বি, কিউ, বি, এম, বি, সি, পি। ওকে, এবার দেখো, এই যে আজকে আমি টিফিনে পালাবো এই শব্দটাকে আমি প্রতিটা ক্যারেক্টারকে পরের শব্দ দ্বারা এনক্রিপ্ট করে এরকম একটা ফরম্যাট বানায় ফেলছি। তাহলে আমি যদি এখন এইটা লিখে কোনো বান্ধবীকে পাঠাই, আর বান্ধবী যদি আগে থেকে আমি বলে দিই যে দেখো এই টেক্সটটা খোলার কি হচ্ছে ওয়ান কি, অর্থাৎ আমি ওয়ান কি পরেরটা পাঠাইছি, তুই ওয়ান কি আগেরটা, এটা যদি আগেই তুমি তাকে বলে দাও, এই কিটা, এই চাবিটা, এই এনক্রিপ্ট ডেটাটার চাবিটা তুমি আগে যদি বলে দাও যে আজকে তোর আমি কিছু লিখে পাঠাবো, ওইটা হচ্ছে এটা আগের কিটা ধরে নিবি, হ্যাঁ এটা হচ্ছে চাবি, এই ডেটাটা খোলার চাবি। তাহলে এই যে একটা আনরিডেবল যে একটা ফরম্যাট ডেটার, এটাকে আমরা বলতেছি এনক্রিপশন। অর্থাৎ রিডেবল ডেটাকে আনরিডেবল ডেটা নেওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলতেছি এনক্রিপশন প্রসেস। তাহলে এই ডেটাটাকে আমি এখন কি করে ফেললাম? এনক্রিপ্ট করে ফেললাম, যাতে তাহলে এই তথ্যটা যদি তোমার স্যারে পায়, তোমার স্যারে কি কিছু বুঝবো? স্যার বলবো আরে এ তো দুষ্টামি করছে, এই তো নিষ্পাপ বাচ্চা, এ তো কিছুই লিখে নাই, কোনো সমস্যা নেই, কবে যে স্যার এমনি লিখছি। আমার কথা কি বুঝতেছ? এনক্রিপশন কি, ডেটা এনক্রিপ্ট কি? বুঝছি। ওকে, ওকে, তাহলে ডেটা এনক্রিপশন হচ্ছে তাহলে কি ডেটা এই যে, এনক্রিপশন হচ্ছে কি এই যে যাতে হ্যাকাররা পেলো তা পড়তে না পারে। ওকে, তাহলে আমরা আমাদের টপিকটা হচ্ছে তথ্য নিরাপত্তা নিশ্চিত কিভাবে করব। ডেটা এনক্রিপ্ট করব বা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করব, সফটওয়্যারগুলোকে নিয়মিত আপডেট রাখবো, হ্যাঁ ব্যাকআপ রাখবো, সাইবার সচেতনতা প্রশিক্ষণ আমরা নিব, হ্যাঁ সিকিউরিটি ওয়েব। আচ্ছা, এগুলো মনে হয় পারবা, এগুলো খুব একটা বিষয় না। ওকে, আমরা পরের টপিকে যাচ্ছি। তাহলে প্রথম টপিকটা ছিল ডেটা নিরাপত্তা কি। হ্যাঁ, ডেটা নিরাপত্তা কি, এরপর আমরা পড়ছিলাম ডেটা নিরাপত্তার উদ্দেশ্য কি, এরপর ডেটা কীভাবে নিরাপদ রাখবো, এই তিনটা প্রশ্ন পড়ছি। সো নেক্সট কোশ্চেন ইজ সাইবার অপরাধ কি। জানো, সাইবার অপরাধ মানে অনলাইনে যদি আমরা কোনো অপরাধ করি, অথবা বলতে পারি যে ডিজিটাল ডিভাইস ইউজ করে যদি কোনো অপরাধ করি, সেটাকে আমরা বলবো যে সাইবার অপরাধ। যেমন তুমি মোবাইল ইউজ করে কাউকে অনলাইনে থ্রেট দিছো, বা মোবাইল কারোর ছবি নিয়ে তুমি একটা ফেসবুক আইডি খুলে ফেলছো, এই সবই সাইবার অপরাধ। অর্থাৎ অনলাইন জগতে যে অপরাধ করি আমরা, সেটা ডিজিটাল ডিভাইসের ইউজ করে, সেটাকে আমরা বলতেছি সাইবার অপরাধ। সাইবার অপরাধের ধরন কি কি একটু আগে আমি যেটা ধারণা যাচ্ছে, হ্যাকিং একটা সাইবার অপরাধ, হ্যাঁ ফিশিং একটা সাইবার অপরাধ, কারণ তুমি ডিজিটাল ডিভাইস ইউজ করে ফিশিংটা করতেছো। ম্যালওয়্যার আক্রমণ, হ্যাঁ বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেওয়া, হ্যাঁ এগুলো হচ্ছে। এরপর ডিনায়াল অফ সার্ভিস, ডস আর ডিডস কিন্তু আমি বলছি, বিস্তারিত আলোচনা করব। সাইবার বুলিং, অনলাইনে কাউকে হুমকি দিছো, ডিজিটাল ডিভাইস ইউজ করে হুমকি দিছো, হ্যাঁ। অনলাইন প্রতারণা, ভুয়া ই কমার্স ওয়েবসাইট খুলছো, মানুষ যখন অর্ডার দিছে, হ্যাঁ তুমি একবারে টাকা পয়সা হলে পালায় গেছো, হ্যাঁ ওয়েবসাইটে বন্ধ করে দিছো, মানুষের ওয়েবসাইটই পাইলো না। ওকে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি বলছিলাম, যে দুই পক্ষ যোগাযোগ করতেছে, মাঝখান থেকে একজন মাঝখান থেকে তথ্যটা নিয়ে গেল, এটাকে আমরা বলতেছি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। স্পুপিং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসে পরীক্ষা হওয়ার মাসে। স্পুপিং অর্থাৎ তুমি ভুয়া একটা ওয়েবসাইট
কি করছো, ব্যবহার করে প্রতারণা চালাইছো বা ভুয়া ইমেল ঠিকানা ইউজ করে প্রতারণা চালাইছো, একবার হুবহু কোনো ব্যক্তির ইমেলের মতো করে একটা ভুয়া ইমেল বানাইছো, বা একবারে প্রথম আলো ওয়েবসাইটের মতো একবারে লোগো টোগো দিয়ে প্রথম আলু .com একটা ওয়েবসাইট বানায় ফেলছে, কিন্তু মানুষ তো প্রথম ধাক্কা বুঝতে পারে না। হ্যাঁ, এই ব্যবহার করে যদি কোনো প্রতারণা করো এটাকে আমরা বলতেছি স্পুফিং। ওকে, তাহলে এখান থেকে আমি ডিডস আর ডস এটা বিস্তারিত বলছি, সামনে আলোচনা করব। তাহলে এই সাইবার অপরাধের ধরন জানি, মানে দেখে মনে একটা ধারণা পাওয়া গেছে সাইবার অপরাধটা কি। সাইবার অপরাধের প্রভাব কি, সাইবার অপরাধ হলে কি হইতে পারে জানো। ব্যক্তিগত প্রভাব আছে, যে সমাজে বুলিংয়ের শিকার হয় কেউ, হয়তো ফেসবুকে তোমার ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছে বা কোনো খারাপ পোস্ট করছে, তখন কিন্তু তুমি সমাজে হ্যাঁ প্রতিপন্ন শিকার হবে, মানুষের একটা চাপ হইব তোমার প্রতি। হ্যাঁ, এরপরে আর্থিক একটা প্রভাব আছে অবশ্যই, ব্যাংক যদি পাসওয়ার্ড ব্যাংকের তথ্য চুরি হয় তাহলে এই আর্থিক একটা প্রভাব পড়বে তোমার উপর। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক একটা প্রভাব আছে, জাতীয় একটা প্রভাব আছে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিও, আশা করি এগুলো পারবা। সাইবার অপরাধ প্রতিরোধের উপায় কি, ওই যে বলছিলাম শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে। তোমরা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে জানো কিনা আমাকে একটু রেসপন্স করো। না স্যার, জানি না। আচ্ছা, এটা আসলে আচ্ছা, জানা উচিত। এটা আসলে জানা উচিত। এটাকে আমরা বলতেছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা টু স্টেপ ভেরিফিকেশন, যাই বলি। কয়দিন আগেই একাদশের একটা মেয়ে আইছিল যে ওর সব কিছু হ্যাক হয়ে যাচ্ছে, ওর হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে, ওর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, ইমো হ্যাক হচ্ছে। হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং ওর হ্যাক হয়ে যাইতেছে। ও কে বা কাহারা পাইতেছে, ও যদি গ্যালারিতেও ঢুকে এই তথ্য কে যায় বা কাহারা পাচ্ছে, কার সাথে মেসেজ করে সকল তথ্য পাওয়া যাইতেছে। যাই হোক, আমার কাছে আনার পর আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিলাম। অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে যে দুইটা স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ মনে করো তোমার ঘরে এখন বর্তমানে কেউ ঢুকতে গেলে একটা তালা ভাঙতে হবে, অর্থাৎ তোমার দরজা সিটকারি মেরে রাখছো, তাহলে কেউ যদি ঢুকতে চায় দরজায়, জাস্ট এই সিটকারিটা খুললেই সে ঘরে ঢুকতে পারে। কিন্তু তুমি যদি এমন করতা যে তোমার এই দরজার ওই পাশেও আরেকটা দরজা দিতা, তাহলে কি হইতো, চোরে বা একটা গেট দিতা, তাহলে চোরে ঢুকতে গেলে কয়টা তালা ভাঙতে হইতো, দুইটা তালা ভাঙতে হইতো। অর্থাৎ মনে করো আমার ফেসবুকে, আমার বর্তমান ফেসবুক যদি পাসওয়ার্ড তোমাকে আমি দিয়েও দেই, তারপরেও তুমি আমার ফেসবুকে ঢুকতে পারবা না। কেন পারবা না? কারণ আমার ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা। কেমন? যেমন আমার ফেসবুকে ঢুকতে গেলে পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইলে একটা কোড আসবে, এই কোডটাও তোমাকে দিতে হবে। তাহলে প্রথম স্টেপ কি, কোড ভাঙতে হবে হ্যাকারদের, এরপর স্টেপ হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড ভাঙতে হবে, দুইটা তালা ভাঙে এরপর আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে হবে। এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ কেউ তোমার ফেসবুকে বা ইমেলে ঢুকতে গেলে দুইটা স্টেপ তার পার করতে হবে। হ্যাঁ, একটা হলো হয়তো কোড দিতে হবে, আর একটা হলো পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা তোমরা এটা চেষ্টা করবা, ফেসবুক যদি থেকে থাকে বা ইমেল, সবগুলোই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবে, যাতে হ্যাকাররা পাসওয়ার্ড পাইলেও তোমার অ্যাকাউন্টে ঢুকতে না পারে। এরপরে অ্যান্টিভাইরাস ইউজ এরপরে করতে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো। কি বলছো? কি বলছো? কইলাম টু টু ফেস ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কোথা থেকে অন করবো? এটা ফেসবুকের ক্ষেত্রে এটা ফেসবুকের ক্ষেত্রে সেটিংস এ করলে আচ্ছা অডিও অফ করে দিলে। ওকে, এটা ফেসবুকে গেলে বা ইউটিউবে একটু সার্চ দিলে হবে। ফেসবুকে গেলে সেটিংসে গেলে প্রাইভেসি এন্ড সিকিউরিটি গেলে ওখানে লেখা থাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন, অথবা গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে গেলে ওই প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে গেলে লেখা থাকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনে ক্লিক করলে অন করে, এরপরে অন করার সাথে সাথে তোমার কাছে ইমেল বা মোবাইল নাম্বার চাবে। অর্থাৎ ওই যে একটা কোড আসবে সাথে সাথে, ওইটা কি মোবাইল নাম্বারে আনতে চাচ্ছ নাকি ইমেলে? মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে কোড আসবে, ইমেল দিলে কেউ ঢুকতে চাইলে সাথে সাথে ইমেলে কোড আসবে। এটা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় আসলে প্রাইভেসি এন্ড সিকিউরিটি থেকে। ওকে, তাহলে আমাদের টপিকটা ছিল সাইবার অপরাধ প্রতিরোধের উপায় কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবো, সন্দেহভাজন লিঙ্ক এগুলো এড়িয়ে চলবে। এগুলো মনে হয় বোঝানোর কিছু নেই, একটু পড়লেই তোমরা পারবা। মোস্ট যে ইম্পর্টেন্ট থিং বোঝানোর যে বিষয়, ডস আর ডস অ্যাটাক, যেটা নিয়ে আমি বারবার স্কিপ করছিলাম উপরে, যে বিস্তারিত আমরা বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা থিং, একেবারে মাইনর পার্থক্য আমাদের একটু বোঝা উচিত। ডস অ্যাটাক কি আর ডস অ্যাটাক কি। আমরা বলি না অনেক সময়, আমরা হাত মুষ্টি করে একজনকে বলি যে এই যে হাত খোল, হাত খুললে আমরা দেখি যে কিছুই নাই। ডস মারি না আমরা একজনের ডস মারি না, শুনছি না ছোটকালে যে আমার আজকে ডস দিছে, এরকম বলি না? আমার কথা কি শুনতেছো? ডস মারছো কিনা কখনো তোমরা, বা তোমরা জীবনে ডস খাইছো কিনা আমাকে বলো। বলো। খাইছি কিন্তু হ্যাঁ স্যার, খাই নাই। খাইছি। দেওয়া হয়নি কাউকে ডস, দেওয়া হয়নি কাউকে ডস, তাই তো? না। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। ডস আর ডস অ্যাটাকের মধ্যে পার্থক্য হচ্ছে, ডস অ্যাটাক মানে হচ্ছে যে একজন হ্যাকার, হ্যাঁ, সে কি করলো, মনে করো তুমি
আমি একটা ওয়েবসাইট বানালাম, আমার ওয়েবসাইট থেকে তুমি কোনো রেজাল্ট পাইবা, হ্যাঁ, বা তোমার আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে কিছু একটা। এখন হ্যাকাররা যদি কি করে, একটা কম্পিউটার থেকে ওই কাঙ্ক্ষিত রেজাল্ট যে পাবা যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যদি বারবার রিকোয়েস্ট পাঠায়, অর্থাৎ হ্যাকাররা কি করলো, একটা কম্পিউটার ইউজ করে ওই ওয়েবসাইটটাকে বিজি রাখলো, বারবার বিজি রাখলো। এতে কেন বিজি রাখলো? যাতে তোমরা যারা গ্রাহক আছো ওরা কোনো তথ্য পাইলে না, কোনো সেবা পাইলে না। তার মানে কি, হ্যাকাররা তোমাকে ডস দিচ্ছে, তুমি কোনো সেবা পাইতেছো না, হ্যাঁ। অর্থাৎ ওই ওয়েবসাইট কোনো সেবা দিতে পারতেছে না, কারণ কেউ একজন বারবার তাকে রিকোয়েস্ট পাঠাইয়া তাকে বিজি রাখার চেষ্টা করলো, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি ডস অ্যাটাক, মানে ডিনায়াল অর অফ সার্ভিস অ্যাটাক, হ্যাঁ, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বলতেছি ডস অ্যাটাকের পূর্ণরূপ। অর্থাৎ ওই সার্ভার তোমাকে সার্ভিসটাকে ডিনাই করতেছে, তোমাকে সেবা দিতে পারতেছে না, কারণ কেউ একজন বারবার রিকোয়েস্ট পাঠায়া তাকে কি করতেছে, অকার্যকর করে দিছে, তাকে ক্র্যাশ করে দিছে, তাকে স্লো করে দিছে, তাকে বিজি রাখতেছে। এটাকে আমরা বলতেছি ডস অ্যাটাক। আর ডস অ্যাটাক মানে হচ্ছে যে অনেক আগে কি ছিল, একটা কম্পিউটার থেকে একটা সার্ভারকে ব্যস্ত রাখতো, আর এখন কি হয়েছে, অনেক কম্পিউটার থেকে একটা সার্ভারকে কি করছে, তারা টার্গেট করে একসাথে তারা আক্রমণ করছে, অর্থাৎ একসাথে তারা কি করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। এটাকে আমরা বলতেছি ডস অ্যাটাক, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস। অর্থাৎ এখন হ্যাকাররা অনেকগুলো কম্পিউটার থেকে একসাথে যে কোনো একটা ওয়েবসাইটকে বিজি রাখতেছে। এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, অর্থাৎ ডস অ্যাটাক। তাহলে ডস অ্যাটাক মানে একটা কম্পিউটার থেকে একটা সার্ভারকে ব্যস্ত রাখা, আর ডস অ্যাটাক মানে একাধিক কম্পিউটার থেকে একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠিয়ে ব্যস্ত রাখা। তোমরা কি ডস আর ডসের মধ্যে পার্থক্যটা বুঝছো? রেসপন্স করো। হ্যাঁ জি স্যার স্যার। বুঝছি। ওকে। ওকে। এবার এই যে ডস আর ডস অ্যাটাকের বৈশিষ্ট্য কি, এই যে লক্ষ্যবস্তু অকার্যকর করে ফেলা। আমি আরেকটা জিনিস বলি, ডস অ্যাটাকে যদি পার্থক্যটা যদি বলি, আরেকটা বাস্তব পার্থক্য ডস অ্যাটাকের, টকশোতে দেখবা যে কোনো একজনের উপর অনেকে মিলে একসাথে অ্যাটাক করে। অনেক এরকম টকশো আছে কিন্তু, যে একজনের উপর অনেকে একসাথে অ্যাটাক করে, কথা বলে, প্রশ্ন ছুড়ে দেয়। এটাকেও আমরা বলতেছি ডস অ্যাটাক। মানে এটা বাস্তব উদাহরণ বললাম আর কি, একটা বোঝার সুবিধার্থে। ওকে। ডস অ্যাটাকের বৈশিষ্ট্য কি কি, এই যে উচ্চ ট্রাফিক, অর্থাৎ প্রচুর জ্যাম লাগায় দিব, অনুরোধ পাঠায়া লক্ষ্যবস্তুকে অকার্যকর করে দিবে, হ্যাঁ। এই যে ব্যবহারকারী এটা সার্ভিস ব্যবহার করতে অক্ষম, অর্থাৎ তোমরা কোনো রেজাল্টই পাবা না, কারণ তোমাদের রেজাল্টের সার্ভারটা আমি রিকোয়েস্ট পাঠায় একবারে স্লো করে দিছি, হ্যাঁ। এই যে সিস্টেম ক্র্যাশ করে দেওয়া, আক্রমণকারীর পরিচয় গোপন থাকে, যে অ্যাটাকার আমি তো অবশ্যই আমার পরিচয় মানে গোপন রেখে অ্যাটাক করব। নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কিন্তু খুবই কঠিন হয়ে যায়। যাই হোক, এগুলা প্রতিরোধের কিছু উপায় আছে। এই যে ফায়ারওয়াল ইউজ করতে হবে। ফায়ারওয়ালটা কি আমি একটু বলি, ফায়ারওয়াল সম্পর্কে হয়তো সামনে একটু কথাবার্তা আছে। ফায়ারওয়াল মানে একটা সিকিউর সিস্টেমকে বোঝায়। এটা ফায়ারওয়াল কিন্তু হার্ডওয়্যার ফায়ারওয়ালও হইতে পারে, সফটওয়্যার ফায়ারওয়াল হইতে পারে। অর্থাৎ ফায়ারওয়াল মানে একটা সিকিউরিটি সিস্টেম, যেটা তুমি যদি তোমার সফটওয়্যারে ইউজ করো, তাহলে তোমার সফটওয়্যারটা অন্য কেউ ডেটা চুরি করতে পারবে না বা অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ ফায়ার ওয়াল মানে কি, আগুনের দেওয়াল, মানে একটা সিকিউরিটি সিস্টেম, যেটা ইউজ করলে কি হয়, হ্যাকাররা সহজেই অ্যাটাক করতে পারবে না। নেটওয়ার্ক ট্রাফিক মনিটরিং, অর্থাৎ কই থেকে, কোন ডিভাইস থেকে বা কোন আইপি অ্যাড্রেস থেকে আমার ওয়েবসাইটের ডেটা অ্যাক্সেস করতেছে, এগুলো যদি আমি শনাক্ত করতে পারি, মনিটরিং করতে পারি, বা আমি যদি ব্লক দিয়ে দিই, যদি দেখি যে একই আইপি অ্যাড্রেস ইউজ করে একাধিক মোবাইল একসাথে আমার ওয়েবসাইট ইউজ করতেছে, হ্যাঁ, তখন এই ট্রাফিকগুলো আমরা মনিটরিং যদি করি, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। ব্যান্ডউইথ বাড়ায়া দিলে, এরপরে ব্যাকআপ বা রিকভারি যদি পরিকল্পনা করি, আমার ওয়েবসাইটে যদি আরেকটা ব্যাকআপ রাখি, তাহলে আমরা এই ওয়েবসাইটটা কেউ ডাউন করে দিলেও অন্য ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো ব্যবহারকারীকে দিতে পারবো। নিয়মিত সিস্টেম আপডেট করা। ওকে, আশা করি এতটুকু বোঝা গেল। আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, পরের টপিক কি ম্যানেজমেন্ট। মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট থিঙ্ক যে কি ম্যানেজমেন্ট কি, হ্যাঁ, আগে কি কি এটা একটু জানি। কি ম্যানেজমেন্ট তো পরের বিষয়। কি কি তোমাদের মনে আছে কি না, আমি যখন এখানে তোমাকে ডেটা এনক্রিপশন বুঝাইছিলাম, তখন কিন্তু বলছিলাম যে এই এনক্রিপ্টেড ডেটাকে, এই আনরিডেবল ডেটাকে, এটাকে সাইফার টেক্সটও বলি, হ্যাঁ, আনরিডেবল ডেটাকে আমরা সাইফার টেক্সট বলি, আর রিডেবল ডেটাকে আমরা প্লেন টেক্সটও বলি। তো এই আনরিডেবল ডেটাকে কেউ যদি রিড করতে চায়, তোমার বান্ধবী যদি এই ডেটা পড়তে চায়, অবশ্যই তুমি তোমার বান্ধবীকে এটা খোলার চাবিটা দিয়ে দিতে হবে।
অর্থাৎ ওই যে তুমি বললা যে বান্ধবী তোর আমি আজকে একটা মেসেজ পাঠাবো, একটা কাগজে একটা লিখে পাঠাবো, ওই তথ্যটা খোলার চাবি হচ্ছে এক কি প্রতিটা ক্যারেক্টার আগের ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করে দিবি, এটাই হচ্ছে কিন্তু চাবি, এটাই কিন্তু কি। সো কি ম্যানেজমেন্ট মানে কি, যে এই কিটা যে তুমি তাকে পাঠাইবা অনলাইনে বা অফলাইনে, ওই কিটা যদি কেউ পেয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু এই তথ্য হ্যাকাররা হ্যাক করে ফেলতে পারবে। তুমি এই আনরিডেবল ডেটাটা খোলার জন্য যে কি পাঠাইবা ওই কিটাও কিন্তু তোমার হ্যাকাররা হ্যাক করতে পারে। তাহলে ওই কি পাঠাইতে হইলো তোমাকে কি করতে হবে, একটা সিকিউর ওয়ে, সিকিউর স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো এই কিটাকেই আমরা, এই কি ম্যানেজমেন্টটা কি এখন একটু দেখি। কি ম্যানেজমেন্ট হচ্ছে অবশ্যই এটা একটা প্রক্রিয়া। এই যে এনক্রিপ্ট, একটু আগে বলছিলাম যে এনক্রিপশন কি, আনরিডেবল ডেটা, রিডেবল ডেটাকে আনরিডেবল করা, এটাকে আমরা বলতেছি এনক্রিপশন অথবা ক্রিপ্টোগ্রাফি। যাই বলি একই কথা, ক্রিপ্টোগ্রাফি মানেই হচ্ছে কি ডেটাকে এনক্রিপ্ট করা, অর্থাৎ রিডেবল ডেটাকে আনরিডেবল করা, এটাকে আমরা ক্রিপ্টোগ্রাফিও বলতে পারি, সিকিউরিটি বলতে পারি, অনেক নাম। যাই হোক, তাহলে কি ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, কিগুলোকে সুরক্ষিতভাবে তৈরি করি, বিতরণ করি, সংরক্ষণ করি বা ব্যবহার করি। এই ব্যবহার করার যে নিয়ম, এটাকে আমরা বলতেছি কি ম্যানেজমেন্ট। এই যে তুমি তোমার বান্ধবীকে বলে দিলা যে আমি তোমাকে যে তথ্য পাঠাইলাম এক কি আগেরটা দিয়ে রিপ্লেস করবা, তাহলে এই কিগুলো, তাহলে কি ম্যানেজমেন্ট কি, এই কিগুলো, কি ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কিগুলোকে, এই চাবিগুলোকে সুরক্ষিতভাবে তৈরি করি, বিতরণ করি বা সংরক্ষণ করি। কি ম্যানেজমেন্টটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে। সো কি Okay. ম্যানেজমেন্টের So, বৈশিষ্ট্য কি, এই যে সিকিউর ওয়েতে কি জেনারেশন করবা, কি বিতরণ করবা, সিকিউর ওয়েতে কি সংরক্ষণ করবা, কি ইউজ করবা, হ্যাঁ এগুলো হচ্ছে কি ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য। কি ম্যানেজমেন্টের গুরুত্ব কি, অবশ্যই কি ম্যানেজমেন্টের গুরুত্ব আছে, কারণ এই কি যদি কেউ পেয়ে যায় তাহলেও কিন্তু সে তথ্য রিড করে ফেলতে পারবে। তাহলে অবশ্যই কি ম্যানেজমেন্টের গুরুত্ব আছে, এগুলো পড়লেই আশা করি পারবা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট থিং, তাহলে আজকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট থিং বললাম, ডস অ্যাটাক, ডস অ্যাটাক, হ্যাঁ ডস অ্যাটাক, ডস অ্যাটাক পড়ছি, একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। এরপরে ডেটা সিকিউরিটি, হ্যাঁ সাইবার অপরাধ, এরপরে আমরা একটু আগে বলছিলাম কি ম্যানেজমেন্ট। আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিজিটাল সিগনেচার। একটু পরে আরেকটা টপিক পাবো যে ডিজিটাল সার্টিফিকেট, আমি একটু দেখাচ্ছি। এই দুইটা পার্থক্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ ডিজিটাল সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট, একটু লিখে রাখো, হ্যাঁ পরে তোমরা একটু নোট আকারে লিখে রাখতে পারো। ডস অ্যাটাক, ডস অ্যাটাকের মধ্যে পার্থক্য বা এগুলোর বিস্তারিত। এরপরে ডিজিটাল সিগনেচার কি, এরপরে হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট কি, এগুলোর মধ্যে সংজ্ঞা বা পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু নোট রাখতে পারো পরীক্ষার জন্য। ওকে, তাহলে ডিজিটাল স্বাক্ষর কি আর ডিজিটাল সার্টিফিকেট কি, খুব ইম্পর্টেন্ট, ছোট্ট টপিক বাট একটু বোঝার চেষ্টা করি। ডিজিটাল স্বাক্ষর কি আর ডিজিটাল সার্টিফিকেট কি, চলো আমি আগে একটা তোমাদের গল্প বলি, এরপর আমি বইয়ের কথাবার্তিতে আসবো। আগে একটা উদাহরণ বলি। অ্যাকচুয়ালি ডিজিটাল টপিকটা কি একটু খেয়াল করো, ডিজিটাল স্বাক্ষর সিগনেচার আর একটা হচ্ছে সার্টিফিকেট। ওকে, আচ্ছা মনে করো তুমি ব্যাংকে অনলাইনে লোনের জন্য আবেদন করলা, আবার আরেকবার বলছি, উদাহরণ বলতেছি ডিজিটাল সার্টিফিকেট আর স্বাক্ষরের। মনে করো তুমি ব্যাংকে অনলাইনে লোনের জন্য একটা আবেদন করলা। ওকে, সো ব্যাংকার তোমার কাছে কি চাবে, প্রথমেই তুমি তোমার আবেদন করতে তোমার অবশ্যই পরিচয়পত্র পাঠাইবা, এনআইডি পাঠাইবা। তাইলে প্রথমত তুমি যে ব্যাংকে তোমার এনআইডি বা পরিচয়পত্র পাঠাইলা, ব্যাংক মনে করো আমি পাঠাইলাম, আমি ব্যাংকে লোন আবেদন করতে গেছি, অনলাইনে আবেদন করতে গেছি, এখানে লেখা আছে যে আপনার এনআইডি পাঠান, তো আমি এনআইডি পাঠাইলাম। তখন ব্যাংক থেকে আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে এটাই কামান হোসেন। হ্যাঁ, তাহলে এই যে আমি আমার এনআইডিটা, এটি হইল ডিজিটাল সার্টিফিকেট। হ্যাঁ, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট বলবে যে আমি কে, এটা ঠিক আছে কি না। হ্যাঁ, এটা যে ভেরিফাই করবে যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টটাকে আমরা বলবো ডিজিটাল সার্টিফিকেট। এরপরে ব্যাংকে অনলাইনে আবেদন করতে গেলে একটা ফর্ম দিবে, ওই ফর্মে লাস্টে আমি একটা সিগনেচার করব, ফর্মে সাইন করলাম, সেটা ই সিগনেচারও বসাইতে পারি। সো এখন ব্যাংকার বলবে যে হ্যাঁ, এটা বলবে যে হ্যাঁ এই কাগজে কামাল হোসেনই সাইন করছে। হ্যাঁ, অর্থাৎ সাইন করার পর আর কিছু বদলানো হয়নি, এটাকে আমরা বলতেছি যে ডিজিটাল স্বাক্ষর। আমি আরেকবার বলছি, ডিজিটাল সার্টিফিকেট বলবে যে আমি কে, এটা যে ভেরিফাই করবে সেটা হচ্ছে আমার ডিজিটাল সার্টিফিকেট। আর আমি কি করছি, হ্যাঁ আমি কি করছি, এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। অর্থাৎ ডিজিটাল সিগনেচার বলবে যে
এটা অথেন্টিক পার্সনই সাইন করছে বা এই ডকুমেন্টটা অথেন্টিক পার্সন থেকেই আইছে। হ্যাঁ, তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দেই। আমি ডিজিটাল স্বাক্ষরের আমি কাউকে যদি ইমেল পাঠাই, তাহলে সাথে সাথে ওই ইমেলে আমার স্বাক্ষর, আমার পদবিগুলো চলে যায় অটোমেটিক। হ্যাঁ, তাহলে এটাকেও আমরা বলতেছি ডিজিটাল স্বাক্ষর, যেটা ভেরিফাই করে। মনে করো আমি তোমাকে একটা ইমেল করলাম, সাথে সাথে দেখবা আমার ইমেল করার সাথে সাথে দেখবা যে আমার নাম, আমার একটা সিগনেচার, আমার পদবিগুলো তোমার ইমেলে চলে যাচ্ছে। তার মানে কি, তুমি তখন বুঝলা যে না, এটা মনে হয় আমার স্যারেই পাঠাইছে, এই যে স্যারের সিগনেচার পদবি সহ চলে আসছে। তাহলে এটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। আচ্ছা, নেটের ইয়ের জন্য স্লো হচ্ছে। তাইলে ডিজিটাল স্বাক্ষর কোনটা আর ডিজিটাল সার্টিফিকেট কোনটা, এই দুইটা কি তোমরা কি বেসিক কথাবার্তা বুঝছো? ডিজিটাল সার্টিফিকেট বলবে আমি কে, আর ডিজিটাল স্বাক্ষর বলবে আমি এটা কি করছি, বা এটা অথেন্টিক সোর্স থেকে কি ডকুমেন্টটা আইছে কিনা। এটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। আমরা যদি একটু এখানে যাই, ডিজিটাল স্বাক্ষর কি বলছে? ডিজিটাল স্বাক্ষর হলো একটি ইলেকট্রনিক বা ডিজিটাল কোড বা একটা ডিজিটাল ডকুমেন্ট, যেটা প্রেরকের পরিচয় নিশ্চিত করে। একটু আগে বলছি যে আমার ইমেল করলে আমার ইমেলের সাথে সাথে আমার স্বাক্ষর পদবি চলে যায়। তার মানে কি, তুমি শিওর হলে ও আচ্ছা, এই ইমেলটা আমার স্যারই পাঠাইছে, এই যে তার স্বাক্ষর, এই যে তার পদবি। হ্যাঁ, প্রেরকের পরিচয় নিশ্চিত করলাম। এই যে ডিজিটাল স্বাক্ষরের উদ্দেশ্য কি? হ্যাঁ, প্রমাণীকরণ, অর্থাৎ বার্তাটা যে প্রেরক পাঠিয়েছে তা নিশ্চিত করা, অখণ্ডতা, যে ডেটাটা মাঝপথে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এবং প্রেরক পরে বার্তা পাঠানোর বিষয়টি অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, কারণ আমার সিগনেচার ওখানে চলে গেছে। ওই যে একটু আগে আমি ব্যাংকে বললাম, ব্যাংকে আমি সাইন করছি। হ্যাঁ, সাইন করার পর কি আর আমি কি বলবো যে এটা আমার সাইন না, বা এই তথ্যগুলো আমি নিয়ে নেই? এই জন্যই তো সিগনেচার নিয়ে নেয় ব্যাংক, যাতে পরবর্তীতে তারা অস্বীকার করতে না পারে। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল স্বাক্ষরের সুবিধাই ওগুলোই। হ্যাঁ, তথ্যের অখণ্ডতা, প্রমাণীকরণ, হ্যাঁ, নিরাপত্তা, সময় ও সাশ্রয়। আচ্ছা, এটা বোঝা গেল আগে। ডিজিটাল সার্টিফিকেটকে একটু আগে বলছিলাম যে ডিজিটাল সার্টিফিকেট বলবে যে আমি কে। ওই যে আমি লোনের আবেদন করার সময় আমি আমার পরিচয়পত্র পাঠাইলাম, হ্যাঁ, ব্যাংক নিশ্চিত করলো যে হ্যাঁ, এটাই কামাল হোসেন। তো ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে কি, এই যে এটা মূলত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এটা একটা ডকুমেন্ট, হ্যাঁ, যেটা ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের পরিচয় প্রমাণ নিশ্চিত করে। হ্যাঁ, পরিচয়টা নিশ্চিত করে যে হ্যাঁ, এটা ঠিক আছে। বা অনেক ওয়েবসাইটে ঢুকলে তুমি দেখবা যে আমি যদি হোয়াটসঅ্যাপে ঢুকি, হোয়াটসঅ্যাপ অ্যাকচুয়ালি নাই, যদি ফেসবুকে একটু ঢুকি বা ইউটিউবে ঢুকলাম, এখানে আসে না। আচ্ছা, তুমি অনেক ওয়েবসাইটে ঢুকলে এই যে এখানে দেখতে পাবা লেখা আছে এইচটিটিপিএস বা ওই যে এস মানে কিন্তু সিকিউর, অর্থাৎ তুমি তখন বুঝতে পারবা যে এই ওয়েবসাইটটা সিকিউর ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেটেরই অংশ, যেখানে এস দেখে তুমি বুঝতে পারতেছো এটা একটা সিকিউর ওয়েবসাইট। তাহলে ডিজিটাল সার্টিফিকেট কি, একটা ডকুমেন্ট বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের পরিচয় প্রমাণ করে যে হ্যাঁ, এটা অথেন্টিক, এটা ভালো। সো ডিজিটাল সার্টিফিকেটটা কি বোঝা গেল? সার্টিফিকেট আর সিগনেচার কি বোঝা গেল? ডিজিটাল সার্টিফিকেট, সিগনেচার। সিগনেচার। জি স্যার, বুঝে গেছি। সার্টিফিকেট বলবে যে আমি সার্টিফিকেট বলবে যে আমি কে, আমি কি নিশ্চিত কামাল হোসেনি কিনা, যেটা আমার এনআইডি দিলে প্রমাণ হবে। আর স্বাক্ষর বলবে যে আমি এটা কি করছি। হ্যাঁ, আচ্ছা, বা অথেন্টিক সোর্স থেকে তথ্যটা পাঠানো গেছে কিনা। ডিজিটাল সার্টিফিকেটের উপাদান, এই যে ব্যক্তির নাম, পাবলিক কি, সার্টিফিকেট প্রদানকারী হাবিজাবি এখানে আছে। ডিজিটাল সার্টিফিকেটের ধরন কি, হ্যাঁ, সার্ভার সার্টিফিকেট, ওই যে যেটা বলছিলাম যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যদি দেখো এইচটিটিপিএস লেখা, বুঝবা যে ওই ওয়েবসাইটটা তোমার জন্য নিরাপদ। আর যদি দেখো এইচটিটিপি লেখা শুধু, বুঝবা যে ওইটা সিকিউর ওয়েবসাইট না, এটা ব্রাউজিং করা তোমার জন্য নিরাপদ না, অর্থাৎ ওয়েবসাইট তোমার থেকে তথ্য হাতিয়ে নিতে পারে। এস মানে সিকিউর ওয়েবসাইট। হ্যাঁ, সো এই যে এস দিছে, এটা একটা ডিজিটাল সার্টিফিকেট দিছে ওয়েবসাইটকে, অর্থাৎ ওয়েবসাইট ভালো, এটা বোঝানোর জন্য। ওকে, ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা আছে, আশা করি এগুলো পড়লেই পারবা। দেন আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে প্রাইভেসি কি। হ্যাঁ, একটু পরে আমরা আরেকটা বিষয় একটু দেখব যে ডেটা সিকিউরিটি। আরেকটা ইম্পর্টেন্ট থিং, একেবারে মাইনর পার্থক্য, আমরা একটু লিখে নিব এগুলো পার্থক্য। প্রাইভেসি কি আর সিকিউরিটি কি, তোমরা কি জানো কি না? প্রাইভেসি আর সিকিউরিটির মধ্যে পার্থক্য কি বলো, জানো? রেসপন্স করো।
দ্রুত রেসপন্স করো। প্রাইভেসি হইছে গোপনীয়তা, আর সিকিউরিটি হইছে গোপনীয়তা রক্ষা করা। হইছে বেসিক কথাবার্তা হইছে। আচ্ছা ওকে, মাইক্রোফোন অফ করো। অর্থাৎ প্রাইভেসি আর সিকিউরিটি। ওকে, সিকিউরিটি মানে হচ্ছে যে মনে করো আমার এনআইডির যে আমাদের যে এনআইডির তথ্যগুলো, আমাদের মানুষদের যে তথ্য, মোস্ট প্রবাবলি 20 রকম তথ্য আমাদের এনআইডি সার্ভারে স্টোর করা থাকে। ডেটা সিকিউরিটি মানে হচ্ছে যে আমার এনআইডি সার্ভারে আমার ডেটাটা যাতে সিকিউরভাবে থাকে, যাতে অন্য কোনো দেশ থেকে বা হ্যাকাররা যাতে এনআইডি সার্ভার থেকে আমার তথ্যটা হ্যাক করতে না পারে, এটা হচ্ছে ডেটা সিকিউরিটি। আর প্রাইভেসি মানে হচ্ছে এই এনআইডি তথ্যটা যাতে অল্প কিছু মানুষ দেখে। যেমন বিভিন্ন ব্যাংক কিন্তু জাতীয় এনআইডি সার্ভারের সাথে লিয়াজু করে, অর্থাৎ ব্যাংক কিন্তু এনআইডি, আমরা যদি যে কোনো ব্যাংক থেকে লোন টোন নিতে চাই, এনআইডি সাবমিট করি, তারা কিন্তু ওই এনআইডি সার্ভারে ঢুকে তারা কিন্তু কিছু তথ্য দেখতে পায়। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে 20 রকম তথ্য এনআইডি সার্ভারে জমা, এর মধ্যে ব্যাংক 7 থেকে 8 রকমের তথ্য দেখতে পারে। এরকম বিভিন্ন জন্ম নিবন্ধনের সাথে, এনআইডির সাথে, রেজাল্ট ওয়েবসাইট সাথে এনআইডি লিয়াজু আছে, অর্থাৎ 7 থেকে 8 রকমের তথ্য তারা দেখায়। এনআইডি বা বিভিন্ন এডুকেশনাল বোর্ড, আমরা যে রোল নাম্বার রেজিস্ট্রেশন দিলে সার্চ দিলে আমাদের বাবা মায়ের সকল তথ্য আসে, এরকম বিভিন্ন কোম্পানির সাথে, নগদ, বিকাশ, এদের সাথেও আমাদের এই জাতীয় নির্বাচন কমিশনের একটা সিকিউরিটি, একটা গোপনীয় একটা কি থাকে, প্রাইভেসি থাকে। অর্থাৎ প্রাইভেসি মানে হচ্ছে আমার তথ্যটা কিছু কতটুকু তথ্য কয়জন মানুষ দেখতে পারবে বা কারা কারা দেখতে পারবে, এটা হচ্ছে প্রাইভেসি। আর তথ্যটা যাতে কেউ হ্যাক করতে না পারে, এটা হচ্ছে সিকিউরিটি। অথবা যদি আমি আরেকটা উদাহরণ দিই, যে তুমি ঘরের মধ্যে থাকলা, ঘর থেকে যদি যাতে কেউ তোমারে উঠায় নিয়ে না যেতে পারে, এটা হচ্ছে সিকিউরিটি। আর তুমি ঘরে কাদের সামনে তুমি যাবা, কাদের সামনে তুমি ওপেন হবা, তোমার বাবা বা তোমার ভাই বা তোমার বোনের সাথে, তোমার হয়তো চাচা যারা তোমার বাসা থাকতে পারে, তাদের সামনে তুমি গেলা না, এটা হচ্ছে প্রাইভেসি। তোমাকে যাতে ঘর থেকে কেউ উঠাইতে না পারে, এটা হচ্ছে তোমার সিকিউরিটি। আর তুমি কয়জনের সামনে যাবা, এটা হচ্ছে তোমার প্রাইভেসি। অর্থাৎ প্রাইভেসি আর সিকিউরিটি, তাহলে দুইটা তথ্য দিলাম। চলো আমরা বইতে কি বলি। প্রাইভেসি মানে হচ্ছে কোনো ব্যক্তির তথ্য কিভাবে ব্যবহার বা শেয়ার হবে তার নিয়ম হচ্ছে প্রাইভেসি। আর সিকিউরিটি মানে হচ্ছে ডেটা চুরি বা নষ্ট হওয়া থেকে রক্ষা করা। প্রাইভেসির উদাহরণ যদি বলি, যে মোবাইল শুধু স্কুল অফিস ব্যবহার করবে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা মনে করা শুধু কর্মালক্ষ্মীকান্ত হাই স্কুলের অফিস যারা স্টাফ তারা শুধু ব্যবহার করবে, এটা হচ্ছে প্রাইভেসি। আর আমার মোবাইল নাম্বারটা স্কুলে দিলাম, স্কুল থেকে যাতে আমার মোবাইল নাম্বারটা কোথাও চুরি হয়ে না যায়, এটা হচ্ছে সিকিউরিটি। তোমরা কি প্রাইভেসি আর সিকিউরিটির মধ্যে পার্থক্যটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে বাকিগুলো একটু পড়ে নিও, আমার মনে হয় এখানে খুব একটা আর বোঝার কিছু নাই। প্রাইভেসি রক্ষা করার উপায়, ওই যে হাবিজাবি ওই ঘুরে ফিরে ওই কথাবার্তাগুলোই আছে। এরপর আমি আরেকটু সামনে আগাই, ডেটা সিকিউরিটি সম্পর্কে কথাবার্তা হলো, সিকিউরিটি কেন করা হয়, আশা করি এটা পারবা। আরেকটা হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে কি, এটা অর্থ হচ্ছে, এটা হচ্ছে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, অর্থাৎ এটা হচ্ছে সেই দুর্বলতা অথবা ফাঁক যা হ্যাকাররা হ্যাক করতে পারে। মনে করো তোমার কিচেন রুমের তোমার কিচেন রুমের এই অ্যাডজাস্ট ফ্যানটা খোলা বা অ্যাডজাস্ট ফ্যানটা নাই বা অ্যাডজাস্ট ফ্যানটা দুর্বলভাবে আটকানো, এটা কিন্তু হচ্ছে তোমার ঘরের ভালনারেবিলিটি। অর্থাৎ হ্যাকাররা কিন্তু চাইলেই এই দিক দিয়ে ঢুকতে পারবে, চোররা কিন্তু চাইলেই তোমার কিচেন রুম দিয়া তোমার ঘরে ঢুকতে পারবে। তাহলে কি বলে, ভালনারেবিলিটি মানে হচ্ছে এটা হচ্ছে তোমার দুর্বল সিস্টেমটা, যেটার মধ্য দিয়ে হ্যাকাররা সহজেই ঢুকতে পারবে। হ্যাঁ, এটা ধরন কি, এটা হতে পারে সফটওয়্যারের দুর্বলতা থাকতে পারে, তোমার হার্ডওয়্যারের দুর্বলতা থাকতে পারে, নেটওয়ার্কে তোমার দুর্বলতা থাকতে পারে, তোমার যেই নীতি, এই নীতির মধ্যে দুর্বলতা থাকলেও কিন্তু হ্যাকাররা সহজেই ঢুকতে পারবে। এটা চিহ্নিত করার উপায় কি, এখানে হাবিজাবি কিছু কথা আছে, একটু পড়ে নিলে আই হোপ সো পারবা। যেগুলো বুঝবা ঠিক ওইগুলোই দিবা, সবগুলো দেওয়ার দরকার নেই। এটা প্রতিরোধের উপায় কি, ওই একই কথাবার্তা, টু স্টেপ ভেরিফিকেশন, শক্তিশালী পাসওয়ার্ড, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস রাখা, নিয়মিত ব্যাকআপ রাখা, মনিটরিং করা। ওকে,
এবার আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখি। আমরা কিন্তু আজকে DDoS অ্যাটাক দেখলাম, ডস অ্যাটাক, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এরপর আগেরটা কি দিতাম, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। আজকে আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে থ্রেট আর রিস্ক। এই দুইটা আরেকটা ইম্পর্টেন্ট, একটু নোট রাখবে এগুলো আমি যেগুলো বলি। হ্যাঁ, থ্রেট বা রিস্ক। আচ্ছা, থ্রেট কি আর রিস্ক কি? থ্রেট হচ্ছে যে কোনো বিপদ বা আক্রমণের উৎসকে আমরা বলতেছি থ্রেট। যে কোনো বিপদ বা আক্রমণের উৎসকে আমরা বলতেছি থ্রেট। যেমন আগুন, ভাইরাস, হ্যাকার, এগুলোকে বলতেছি থ্রেট। আর রিস্ক কি? থ্রেটের কারণে কতটা ক্ষতি হতে পারে তার মাত্রাটাকে বলতেছি রিস্ক। যেমন ভাইরাস ঢুকলে স্কুলের রেজাল্ট ফাইল নষ্ট হতে পারে, এটা হলো রিস্ক। আরেকবার বলতেছি, থ্রেট কি? সামনে আছে রিস্ক। থ্রেট আর রিস্ক কি? থ্রেট হচ্ছে যেই কোনো বিপদ বা আক্রমণের উৎসকে আমরা বলতেছি থ্রেট, আর রিস্ক হচ্ছে ওই থ্রেটের কারণে কতটা ক্ষতি হতে পারে তার মাত্রাটাকে আমরা বলতেছি রিস্ক। তার মানে থ্রেটের উদাহরণ হতে পারে ভাইরাস, হ্যাকার, আগুন, অর্থাৎ কি থেকে ক্ষতি হতে পারে, এটা হচ্ছে থ্রেট। আর ওই থ্রেটের কারণে কি হইতে পারে এটাকে আমরা বলতেছি রিস্ক। যেমন ভাইরাস ঢুকলে স্কুলের রেজাল্ট ফাইল নষ্ট হতে পারে, এটা হচ্ছে রিস্কের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। থ্রেটের ধরন, প্রাকৃতিক ধরন, হাবিজাবি এগুলা পড়লেই পারবা। আমি একেবারে বেসিক কথাবার্তা বলে দিলাম। থ্রেট আর রিস্ক ব্যবস্থাপনা ম্যানেজ করার কি কি কৌশল আছে এগুলো আই হোপ সো পড়লেই পারবা। একটু আমি আর একটু সামনের দিকে আগাচ্ছি। ম্যালওয়্যার কি? আসলে মেইন টপিকগুলো কিন্তু শেষ, একেবারে মাইনর যে টপিক। ম্যালওয়্যারকে আমি বলছিলাম, ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর মেলিকিউয়াস সফটওয়্যার, অর্থাৎ ক্ষতিকারক সফটওয়্যার। মেলিসাস বা মেলিকিউয়াস যাই বলি, মেলিসাস মানে হচ্ছে ক্ষতিকারক, হ্যাঁ, সফটওয়্যার মানে তো সফটওয়্যার। তো যেই সফটওয়্যারগুলো আমাদের ক্ষতি করে তাকে আমরা বলতেছি ম্যালওয়্যার। ম্যালওয়্যারের ধরন কি? ভাইরাস, ট্রোজানস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, র্যানসামওয়্যার, রুট কিট। এগুলো কিন্তু সবগুলোই আবার এক মার্কের জন্য ইম্পর্টেন্ট, বা ছোট করে তোমাদের টিকা আকারও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 2 মার্কের করে। হ্যাঁ, বললো যে নিচের এই 8টা থেকে 5টা টিকা দাও, হ্যাঁ, বা 3টা টিকা দাও, এরকম আসতে পারে। ভাইরাস কি? হ্যাঁ, এটা সংক্ষিপ্ত উদাহরণ এবং বিবরণ আর উদাহরণ দেওয়া আছে। ভাইরাস কি জানো? যে যেটা নিজেকে নিজে সংযুক্ত করতে পারে। আর ওয়ার্ম কি? ওয়ার্ম কিন্তু ভাইরাস থেকেও ক্ষতিকারক। ওয়ার্ম কিন্তু নিজে নিজে অটোমেটিক ছড়িয়ে পড়ে। ভাইরাস কিন্তু ভাইরাস ছড়াইবো কিভাবে? তুমি হয়তো নেটে গেছো, একটা ফাইল ডাউনলোড করছো, ফাইলে একটা ভাইরাস ছিল, ওই ফাইলটা ইনস্টল করছো, তোমার কম্পিউটারে ভাইরাসটা চলে আসছে। আর ওয়ার্ম কি? তুমি নেটে জাস্ট ঢুকছো, কিচ্ছু ইনস্টলও করো নাই, ওয়েবসাইট থেকে অটোমেটিক তোমার কম্পিউটারে ওয়ার্মটা চলে আসলো। ইটস আ ওয়ার্ম। ভাইরাসটা অর্থাৎ কারো সাহায্য লাগে, ওয়ার্ম নিজে নিজে চলে আসতে পারে। সো ভাইরাস থেকে কিন্তু ওয়ার্ম ক্ষতিকারক। ট্রোজান হর্স আছে। এটা কি? এই যে কোড লুকিয়ে রেখে বৈধ সফটওয়্যার মতো আচরণ করে। হ্যাঁ, অর্থাৎ ট্রোজান হর্স মানে হচ্ছে কি, যেটা বললাম যে তোমার কাছে মনে হবে এটা অথেন্টিক সফটওয়্যার, হ্যাঁ, ভালো সফটওয়্যার, অথচ এটার ভিতরে সব হচ্ছে ফেক বা চুরি করার কোড। কিন্তু তোমার কাছে মনে হবে সব ওকে, আসলে ইন্টারনালি সব কি ওই যে মনে আছে না ট্রোজান হর্স? এটা খুব সম্ভবত ওই যে তোমাদের মনে আছে কিনা যে এই ট্রয় নগরীর একটা কথা, যে আগে যে দুইটা দেশ যে যুদ্ধ করছিল, এরপর একটা পুতুল পাঠাইছে এক দেশ আরেক দেশে, সে ওই দেশের রাজা মনে করছিল আরে এত সুন্দর পুতুল, অথচ ওই পুতুলের ভিতরে সব ছিল অ্যাটাকার। পরে ওই পুতুল রাখছে রাজদরবারে, রাত্রে যখন সবাই ঘুমাইছে ওই পুতুল থেকে সব সৈন্যরা বের হয়ে ওই দেশটাকে ফুল। ট্রয় নগরের ইতিহাস তোমাদের জানা আছে আই হোপ সো, ইউটিউব থেকে দেখে নিবা ট্রয় নগরের ইতিহাস কি। ওই ট্রয় নগরের ইতিহাস থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে সব সৈন্য ছিল ট্রোজান হর্সটার্স। স্পাইওয়্যার আমরা বলি না যে আমার পিছে স্পাই লাগায় রাখছে, অর্থাৎ সব আড়ি পেতে রাখছে, স্পাই লাগায় রাখছে, সে সব শুনতেছে, আমার ফলো করতেছে। হ্যাঁ, ব্যবহারকারী কার্যকলাপ গোপনে নজরদারি করা। অ্যাডওয়্যার, অনেক সময় আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে অ্যাড দেখি, অ্যাডভার্টাইজ দেখি, পোস্টার অ্যাড, ভিডিও অ্যাড, এগুলো আসলে এগুলোর ভিতরেও আসলে কি ক্ষতিকারক সফটওয়্যার বা ভাইরাস ঢুকানো। অ্যাডওয়্যার এটা একটু পড়ে নিবা। র্যানসমওয়্যার আসলে এটি পড়লেই পারবা। রুটকিট সিস্টেমে লুকিয়ে থাকে, হ্যাকারদেরকে নিয়ন্ত্রণ দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা,
ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট সমস্যা আসলে কি কি সমস্যা হয়, সিস্টেম চুরি হয়, দেরি হয়ে যায়, অ্যাক্সেস অন্য কারো কাছে চলে যায়, অর্থনৈতিক ক্ষতি হয়, এগুলো আশা করি পারবা পড়লেই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি শুরুতে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে ফিশিং, ওই যে ইমেলে লিঙ্ক পাঠায় ক্লিক করলে চলে যায় সকল উদাহরণ, এখানে চমৎকার উদাহরণও দেওয়া আছে। হ্যাঁ, এরপরে এই যে ভিশিং, হ্যাঁ এটা বোয়িং না, এটা ভিশিং হবে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে। ভিশিং মানে ওই যে ভয়েস ওভার ফিশিং, অর্থাৎ ভয়েসের মাধ্যমে কেউ তোমার ধরে ফেললো, আদার দিল যে ভয়েসের মাধ্যমে। হ্যাঁ, ফিশিং মানে হচ্ছে লিঙ্কের মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে, আর ভিশিং মানে হচ্ছে ভয়েসের মাধ্যমে তোমাকে কেউ ধরে ফেললো, ভয়েস দিয়া তোমার পটায়া তোমার থেকে সব তথ্য নিয়ে গেল, তুমি বুঝতেই পারলা না। ওকে, এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ার বলে কি ক্ষতি হয়, এটা প্রতিরোধের উপায় কি, হ্যাকিং মানে চুরি করা, এটা জানো, হ্যাকিং এর ধরন, হ্যাকিং 3 ধরনের হয়। হ্যাঁ, এটা একটু জানার বিষয়, এটার মধ্য দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। তোমরা কি আসো? হ্যাঁ স্যার আছে। ওকে, হ্যাকিং মানে চুরি করা। হ্যাঁ, 3 ধরনের হ্যাকিং আছে, একটা হচ্ছে সাদা টুপি হ্যাকিং, কালো টুপি হ্যাকিং, আর একটা হচ্ছে ছাই কালার বা অ্যাশ কালারের টুপি পরে হ্যাকিং। অর্থাৎ এটা তো আর হ্যাকাররা এই সকল টুপি পরে না, এটা রূপক অর্থে ইউজ হয়েছে। হোয়াইট হ্যাট হ্যাকার মানে হচ্ছে যে যারা সিস্টেমের জন্য কি ভালো, এরা কিন্তু ভালো হোয়াইট হ্যাট হ্যাকাররা, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকার বা গ্রে হ্যাট হ্যাকার এই দুইটাই আমরা খারাপ হ্যাকার হ্যাকিং বলি। হোয়াইট হ্যাট হ্যাকাররা কি করবে, তোমাকে বলবে যে তোমাদের সিস্টেমের এই জিনিসটা অনেক দুর্বল, যে কোনো সময় চুরি হইতে পারে। হ্যাঁ, সো হ্যাকারদের বিভিন্ন কোম্পানি কিন্তু হ্যাকারদেরকে চাকরি দেয়, তোমরা জানো কিনা জানি না। ফেসবুক, ইউটিউব, ওরা কিন্তু ফেসবুক একবার শুরুর দিকে ঘোষণা করছিল কেউ যদি আমার এই সিস্টেমটা ফেসবুকটা ব্রেক করতে পারে, হ্যাক করতে পারে, তাকে কিন্তু আমি কত ডলার যেন পুরস্কার দেবো বলছিল। অর্থাৎ বিভিন্ন কোম্পানি হ্যাকারদেরকে কেন নেয়, কেন হায়ার করে, কেন স্যালারি বেশি দিয়ে রাখে তাদের কোম্পানিতে, কারণ একজন চোরেই বলতে পারবে কোন দিক দিয়ে চুরি হইতে পারে, সেই ধরায় দিব যে ভাই আপনার এই দিকটা চুরি হইতে পারে, ওই দিক দিয়ে চুরি হইতে পারে, এটা একজন একজন চোরেই জানে। সো হোয়াইট হ্যাট হ্যাকাররা কি কেন ভালো, এদেরকে কেন কোম্পানি হায়ার করে, কারণ তারা বলে দেয় যে ভাই আপনার সিস্টেমের এই দিক দিয়ে দুর্বল, এই দিক দিয়ে চোর ঢুকতে পারে, আপনি যদি আমাকে হায়ার করেন আমি আপনার এই বিষয়টা সলভ করে দিতে পারবো। আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, সে ওই অবৈধভাবে চুরি করে তারপর তোমারে বলে যে ভাই আপনার এটা আমি চুরি করে ফেলছি, এখন যদি নিতে চান এখন আপনার এই টাকা আমাকে এই টাকা দিতে হবে। তাহলে এটাকে বলতেছি অনৈতিক হ্যাকিং। গ্রুসোর টুপি হ্যাকিং মানে কি, গ্রে হ্যাট হ্যাকিং, এটা কখনো অনুমোদিত, কখনো অননুমোদিত, কখনো ভালো করে, মাঝারি লেভেলের যে নৈতিকতাটা থাকে। হ্যাঁ, সে হয়তো বলবে যে ভাই আপনার এদিক দিয়ে চুরি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার অল্প কিছু মাল আমি নিয়েছি ভাই, আরও মাল কিন্তু নেওয়া যাইব, আপনি যদি আমারে বলেন আমি কিন্তু আপনার এটা সলভ করে দিব, কিন্তু ততক্ষণে সে অল্প কিছু মাল নিয়েও নিছে, এরপরে সে বলছে বিষয়টা। এই টাইপের আমরা বলতেছি গ্রে হ্যাট হ্যাকিং। হ্যাকিং এর ধরন এখানে এগুলো বলা হয়েছে, পড়লেই পারবা। আচ্ছা, একটু বলি ব্রুট ফোর্স অ্যাটাক কি, এটাও একটা ইম্পর্টেন্ট থিং। ব্রুট ফোর্স অ্যাটাক মানে হচ্ছে অনুমান নির্ভর অ্যাটাক, অর্থাৎ তোমার বাসায় একটা তালা আছে, আমার কাছে 100টা চাবি আইনা আমি ট্রাই করতেছি কোন চাবি দিয়ে খোলে, অথবা এটাকে বলতেছি ব্রুট ফোর্স অ্যাটাক, অর্থাৎ অনুমান নির্ভর অ্যাটাক। আমি জানি না তোমার তালার চাবি কোনটা, আমার কাছে অনেক চাবি আছে, আমি একটা একটা করে ট্রাই করতেছি, ইটস আ ব্রুট ফোর্স অ্যাটাক। বা অনেকটা বলতে পারো যে তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমি জানি না, কিন্তু আমি অটোমেটিক একটা একটা করে দিতেছি, অ্যারিন লিখে দিতেছি, আবার জেরিন লিখে পাসওয়ার্ড ট্রাই করতেছি, আবার তোমাদের জন্ম তারিখ লিখে ট্রাই করতেছি। এই যে অনুমান নির্ভর যে অ্যাটাক, সেটাকে আমরা বলতেছি ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, ডস ডিডস বলা হয়েছে হ্যাকিং এর প্রতিরোধ, এগুলো ওই একই কথাবার্তা, কিভাবে প্রতিরোধ করা যায়। প্লেজিয়ারিজম কি জানো, যে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া, অন্য একটা রিসার্চ পেপার অনলাইনে আপলোড করছে, তুমি ওই লেখাটা নিজের নামে বা আংশিক স্যার নিজের নামে স্যার বলো। হ্যাকটিভিস্ট কি, হ্যাকটিভিস্ট কোথায় অ্যাক্টিভিস্ট লেখা ছিল কোথায় এখানে? অ্যাক্টিভিস্ট লেখা ছিল এখানে? হ্যাকিং এ না, আমি আরেক জায়গায় পাইছি এটা। অ্যাক্টিভিস্ট কি, ওই যে অ্যাক্টিভিস্ট হ্যাকিং, কি, ওই যে হ্যাক, তোমার অডিওটা অফ করো। হ্যাঁ, তুমি একটু হ্যাকিং মানে হচ্ছে হ্যাকিং রিলেটেড অ্যাক্টিভিটি করা আর কি হয়তো বা। হ্যাঁ, ওইখানে একটু লেখাটা পরে পরে দেখতে পারো যে কি লিখছে। হ্যাকিং রিলেটেড হয়তো অ্যাক্টিভিটি করাকে অ্যাক্টিভিস্ট বলে হয়তো বা, আমি টার্মটা খুব একটা পরিচিত না, পরে দেখো। আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলো। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি?
মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে বোঝাচ্ছে ওই যে আমরা পড়ছি না টু ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ, দুই বা তার অধিক যে অথেন্টিফিকেশনগুলো হয় তুমি চাইলে 3 স্টেপ ভেরিফিকেশন করতে পারো। সেক্ষেত্রে 3টা স্টেপ পার হইতে হবে, অর্থাৎ 3টা তালা ভাঙতে হবে, ভাঙার পরে হ্যাকাররা তোমার সিস্টেমে ঢুকতে পারবে। আমরা পড়তেছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো দুই বা তার অধিক যদি তুমি অথেন্টিকেশন লাগাও, সিকিউরিটি সিস্টেম লাগাও, ওইটাকে আমরা বলতেছি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। বুঝছো? আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার বুঝছি, আবার পরে পাইলে জানামুনি। ওকে। প্লেজারিজম কি, যেটা বলছিলাম, অন্যের লেখা নিজের নামে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে অনলাইনে চালিয়ে দেওয়াকে বলে প্লেজারিজম। আশা করি পারবা। এরপর এখানে ফিশিং কি বলা হয়েছে, ফিশিং প্রতিরোধের উপায় জানো। সফটওয়্যার পাইরেসি কি, ওই যে অন্যের সফটওয়্যার নিজের নামে বলে চালায়া দিছো, হ্যাঁ, বা অন্যের সফটওয়্যারে কিছু চেঞ্জ করে নিজের নামে চালায়া দিছো, এটাকে বলতেছি সফটওয়্যার পাইরেসি। ভাইরাস কি বলা হয়েছে, ভাইরাস এবং ওয়ার্মের মধ্যে পার্থক্যটা একটু পড়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ভাইরাস প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যায়, নিজে নিজে নেটওয়ার্কে ছড়ায়, একটু পড়ে নিও ভাইরাসের পার্থক্যটা। ওয়ার্ম কি বলছিলাম, ভাইরাস ওয়ার্মের মধ্যে পার্থক্য, এটা প্রতিরোধের উপায় কি। স্প্যাম কি, এই যে স্প্যাম হচ্ছে অবাঞ্ছিত ইমেল যেগুলো প্রতারকরা দেয়, পাঠায়, যে আপনি 1 লক্ষ টাকা পাইছেন, ক্লিক করলে তথ্য, লিঙ্ক পাঠায়, ক্লিক করলে কিন্তু তথ্য চলে যায়। অবাঞ্ছিত যে ইমেলগুলো বা মেসেজগুলো, এগুলোকে আমরা বলতেছি স্প্যাম। অ্যাডওয়্যার বলছিলাম যে অ্যাড দেখায়, ওয়েবসাইটে ঢুকলে দেখবা যে একটা অ্যাড, আসলে ওই অ্যাডে ক্লিক করলে কি হয়, সাথে সাথে তথ্য চলে যাবে তাদের কাছে, এটাকে বলতেছে অ্যাডওয়্যার। এটাও ওয়ান কাইন্ড অফ হ্যাকিং। অ্যাডওয়্যার প্রতিরোধের উপায়, ম্যালওয়্যারের বৈশিষ্ট্য, এগুলো পড়লে আশা করি পারবা। একবারে বেসিক কথাবার্তা বলে দিছিলাম। স্পাইওয়্যার বলছিলাম না, যে কেউ কারো ফলো করতেছে, হ্যাঁ, অনুমতি ছাড়া তথ্য যদি সংগ্রহ করো, স্পাই লাগে আমাদের পিছে, এরকম বিষয় যে পর্যবেক্ষণ করতেছে অনেক দিন ধরে কার্যাবলীগুলা। স্পাই প্রতিরোধের উপায় কি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি, ভাইরাসের বিপরীতে যেটা কাজ করে। অ্যান্টিবায়োটিক কি, যেটা রোগ প্রতিরোধের জন্য আমাদের কাজ করে। অ্যান্টিভাইরাস হচ্ছে ভাইরাসের বিপরীতে যে সফটওয়্যারটা কাজ করে, অর্থাৎ যে সফটওয়্যারটা ভাইরাসকে ঢুকতে দেয় না, ভাইরাস থাকলে মেরে ফেলে, এই টাইপের সফটওয়্যারকে আমরা বলতেছি অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কিছু সফটওয়্যারের নামও হয়তো এখানে আছে, এগুলো একটু মনে রাখবা। দেন লাস্ট টপিক ইথিক্স, ডিজিটাল জগতের নীতি নৈতিকতা। তোমাদের এইচএসসির আইসিটিতে 10টা নীতি নৈতিকতা ছিল, যে হ্যাঁ, যে আইসিটি বা ডিজিটাল ওয়ার্ল্ড বা কম্পিউটার ইউজ করতে গেলে এই নীতি নৈতিকতাগুলো মেনে চলা আমাদের উচিত। যে তথ্য গোপন রাখা, আইন বা নৈতিক সীমার মধ্যে থাকা, ভাইরাস না ছড়ানো, এই টাইপের নীতি নৈতিকতা আছে, একটু পড়ে নিও। একেবারে বেসিক লেভেলের কথা। ক্যাসপারস্কি, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, খুবই পপুলার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি, নর্টন, অ্যাভাস্ট। হ্যাঁ, বাজারে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার 800 টাকা থেকে 1500-2000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এমসিএফটি, এটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ফায়ারওয়াল কি বলছিলাম, যে একটা সিকিউরিটি সিস্টেম যেটা আনঅথরাইজ অ্যাক্সেসকে তোমার ওয়েবসাইট অ্যাক্সেস করতে দিবে না। উইন্ডোজ ফায়ারওয়াল কি। ওকে, এই ছিল আজকের ক্লাসটা। তোমরা কি কয়েকটা বিষয় যেটা বলছিলাম, থ্রেট, রিস্ক, প্রাইভেসি, সিকিউরিটি, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সার্টিফিকেট, হ্যাঁ, এইগুলো ছিল আজকের ক্লাসের একেবারে কোর বিষয় বা একেবারে মূল বিষয়। তোমরা বাসায় একটু পড়ো, তোমাদের বই থেকে প্রশ্ন পাইলে আমাকে নেক্সট ক্লাসে কইরো। আমি চাচ্ছি আজকে রাত্রে আরেকটা ক্লাস নিতে, এরপরে হয়তো আমি খুব একটা অ্যাভেলেবেল থাকবো না। তোমরা রাত্রে ক্লাস করতে পারবা কিনা, রেসপন্স করো। হ্যাঁ স্যার পারমু রাত্রে ক্লাস করতে 8টা থেকে। ওকে, তাহলে রাত 8টা বাজে ক্লাস ওকে, তাহলে রাত 8টা বাজে ক্লাস আমি হবে। এটা আপলোড করে দিচ্ছি আমি অনলাইনে, এটা আপলোড করে দিচ্ছি অনলাইনে, আমি তো রেকর্ড করব। শুনেন, এবার আরেকটা কথা আছে, এটা শুনেন। এই যে